আসসালামু আলাইকুম। রাজবাড়ী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অত্র বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছিলাম এই যে মৎস্য চাষের সংজ্ঞা, তারপরে মৎস্য চাষের গুরুত্ব এবং মৎস্য চাষের শ্রেণীবিন্যাসের কিছুটা অংশ পড়িয়েছিলাম। আমরা সেই ধারাবাহিকতায় আজকের ক্লাস শুরু করব। তো আজকে আমরা মৎস্য চাষের শ্রেণীবিন্যাস দিয়ে আবার শুরু করব। তো চাষকৃত মাছ অন্য অন্য জীব সম্প্রদায়ের উপর ভিত্তি করে মাছকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মৎস্য চাষ বা ফিশ কালচার, আর একটা হচ্ছে অন্যান্য জীবের চাষ বা কালচার অফ অর্গানিজম আদার দ্যান ফিশ। মাছ ব্যবস্থাপনার উপর ভিত্তি করে মাছ চাষকে, মৎস্য চাষকে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্প্রসারিত চাষ, একটি হচ্ছে আধা নিবিড় চাষ, আধা নিবিড়ের ভিতরে আছে কলম চাষ বা পেন কালচার, আর একটা হচ্ছে খাঁচায় মাছ চাষ, কেস কালচার। দুই প্রকারের কেস কালচার আছে, একটি হচ্ছে স্থির খাঁচা আর একটি হচ্ছে ভাসমান খাঁচা। আমরা গত লেকচারে এই খাঁচায় চাষ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পরের যে টপিকস অর্থাৎ নিবিড় চাষ থেকে আমরা শুরু করব। তো নিবিড় চাষ অর্থাৎ ইন্টেনসিভ কালচার। ইন্টেনসিভ কালচার এটা 3 নম্বর হবে, মোট 4 প্রকারের হবে। তো নিবিড় চাষ বলতে বোঝাচ্ছে যে এই ক্ষেত্রে মাছ অল্প ঘনত্বে কোনো একটি জায়গায় অল্প ঘনত্বে মাছ রেখে সেখানে মাছের খাবার প্রদান করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে মাছ কোনো প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভরশীল হয় না, বরং সম্পূরক খাদ্য এখানে প্রদান করতে হয়, কিন্তু অল্প ঘনত্বে এই মাছকে চাষ করা হয়। সাধারণত আমরা রুই, কাতলা, মৃগেল এইগুলি যে চাষ করি এটা নিবিড় চাষ। আমরা সম্পূরক খাদ্য প্রয়োগ করি এবং অল্প ঘনত্বে থেকে এই মাছ বড় হয়ে থাকে। নিবিড় চাষে দেখা যায় যে যে জলাশয়ে কয়েকটা স্তর থাকে এবং এক এক স্তরে এক এক ধরনের মাছ থাকে এবং সেইভাবে এখানে খাদ্য প্রয়োগ করতে হয়। আর 4 নম্বর হবে হচ্ছে অতি নিবিড়, সুপার ইন্টেনসিভ কালচার। সুপার ইন্টেনসিভ কালচার বলতে বোঝাচ্ছে যে এখানে অধিক ঘনত্বে, অল্প জায়গায় অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় এবং এখানে প্রচুর পরিমাণে সম্পূরক খাদ্য দেওয়া হয়। কোনো ধরনের প্রাকৃতিক খাদ্যের উপর এখানে মাছ নির্ভরশীল থাকে না। সাধারণত এখানে তেলাপিয়া, তারপরে হচ্ছে যে পাঙ্গাস, মাগুর, এই চাষগুলি করা হয় হচ্ছে অতি নিবিড় পদ্ধতিতে। এরপরে আমরা দেখি চাষকৃত প্রজাতির সংখ্যার উপর ভিত্তি করে। চাষকৃত প্রজাতির সংখ্যার উপর ভিত্তি করে এরা দুই রকমের হয়, এক হচ্ছে একক কালচার বা মনোকালচার, আরেকটা হচ্ছে মিশ্র চাষ বা পলিকালচার। তো একক কালচার বা মনোকালচার বলতে বোঝাচ্ছে এখানে শুধুমাত্র একটি প্রজাতির চাষ করা হয়, যেমন তেলাপিয়া। একটি পুকুরে যদি শুধুমাত্র তেলাপিয়ারই চাষ করা হয় তখন তাকে মনোকালচার বা একক চাষ বলে। আর যদি একই পুকুরে একই জলাশয়ে কয়েক প্রজাতির মাছ চাষাবাদ করলে তাকে মিশ্র চাষ বলা হয়। তো সাধারণত এই ক্ষেত্রে পানির এক এক স্তরে এক এক ধরনের মাছ অবস্থান করে এবং এই যে মিশ্র চাষ, এই মিশ্র চাষটা অনেকটা কিন্তু লাভজনক হয়। যেমন কিছু মাছ পানির নিচের স্তরের খাদ্য গ্রহণ করে, কিছু মাছ পানির মধ্য স্তরের খাদ্য গ্রহণ করে, কিছু মাছ পানির উপরের স্তরের খাদ্য গ্রহণ করে। এইভাবে কিন্তু এই মিশ্র চাষ পদ্ধতিতে মাছের চাষ করা হয়। তারপরে দেখো মাছ ও অন্যান্য জীব সম্প্রদায়ের উপর ভিত্তি করে আহ মাছের এই মৎস্য চাষের শ্রেণী বিন্যাস করা হয়েছে। তো সেখানে আমরা 1 নম্বর দেখি মৎস্য চাষ, পিসিকালচার বলা হয়। মৎস্য চাষ এখানে ফিন ফিশ অর্থাৎ যাদের ফিন বা পাখনা আছে, এই মাছ চাষ করাকে বলা হয় পিসিকালচার বা মৎস্য চাষ। কাঁকড়া চাষ বা ক্রাব কালচার, অর্থাৎ এই চাষে হচ্ছে কাঁকড়া চাষ করা হয়। নামই বলে দেবে আসলে কি চাষ করা হচ্ছে। চিংড়ি চাষ বা প্রন কালচার বলে, এখানে আসলে প্রন, শ্রিম বা লবস্টার এইগুলির চাষ করা হয় চিংড়ি চাষে। 4 নম্বর আছে কাসিম, টার্টল। তাহলে এখানে টার্টল, টর্টয়েস, টেরাপিন এইগুলি হচ্ছে চাষাবাদ করা হয় কাসিম চাষে। তারপরে 5 নম্বরে ফ্রগ কালচার অর্থাৎ ব্যাঙ চাষ করা হয় এখানে। তারপর শুশুক চাষ অর্থাৎ ডলফিন, এখানে ডলফিন চাষ করা হয়।
তারপরে আছে জলজ উদ্ভিদ চাষ, অর্থাৎ এই ক্ষেত্রে অ্যাকোয়াটিক প্লান্ট চাষাবাদ করা হয়, অর্থাৎ কোন জীব সম্প্রদায়কে আমরা চাষাবাদ করব তার উপর ভিত্তি করে এভাবে 7 ভাগে ভাগ করা হয়। এরপর আছে সমন্বিত চাষ, ইন্টিগ্রেটেড কালচার। ইন্টিগ্রেটেড কালচার হচ্ছে যে এখানে মাছের পাশাপাশি অন্যান্য, যেমন হয়তো জলাশয়ের উপরে হাঁস মুরগির খামার তৈরি করা হলো এবং হাঁস মুরগির বীজটা পানিতে পড়বে, সেটা মাছের খাদ্য যোগাবে। অথবা পানিতে ধান চাষ করা হলো, ধান ক্ষেতের ভিতরে মাছের চাষ করা হলো। এগুলি হচ্ছে ইন্টিগ্রেটেড কালচার, অর্থাৎ সমন্বিত চাষ। হাঁস মুরগির সাথে হতে পারে বা ধান ক্ষেতেও মাছ চাষ হতে পারে। তো এইভাবে হচ্ছে মাছ অন্যান্য জীব সম্প্রদায়ের উপর ভিত্তি করে মৎস্য চাষকে 8 ভাগে ভাগ করা হয়। এবারে আমরা চলে আসব জলজ চাষের কৌশলে। জলজ চাষের কৌশল, তো কৌশলের ভিতরে দেখি আমরা কয়েকটা পয়েন্টের অধীনে ব্যাখ্যা করি। 1 নম্বর হচ্ছে খামারের অবস্থান। তো এই ক্ষেত্রে আমরা জলজ চাষের উদ্দেশ্যে যেখানে খামার স্থাপন করব সেই অবস্থানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই খামারটিকে বন্যামুক্ত স্থানে হতে হয়, তারপরে এই কোলাহল মুক্ত পরিবেশ বা উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, বা বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা থাকতে হবে, পরিবহন ব্যবস্থা ভালো হতে হবে। এইরকম একটি উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে খামারের জন্য। তারপর 2 নাম্বার পয়েন্ট দেখা বলছে মাটি ও পানির গুণাবলী। যেখানে আমরা এই যে খামার আমরা নির্ধারণ করব, মৎস্য খামার, সে মাটি কিন্তু উপযুক্ত হওয়া বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে মাটির পিএইচ এর মান, তারপরে পানি ধারণ ক্ষমতা, এগুলি মাছ উপযোগী কিনা সেটা কিন্তু বিশ্লেষণ করতে হবে। মাটির ক্ষেত্রে দেখা গেছে দোআঁশ মাটি বা দোআঁশ, পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি মাছ চাষের বেশি উপযোগী। তারপর আছে পানির উৎস। পানির উৎসের ক্ষেত্রে হচ্ছে যেখানে আমরা খামার নির্ধারণ করব সেই খামারে কিন্তু সবসময় সারা বছরই কিন্তু পর্যাপ্ত পানি সরবরাহ থাকতে হবে, কারণ পানি শুকিয়ে গেলে তো আর সেই যে মাছ, সেই মাছের কিন্তু আমরা চালিয়ে রাখতে পারবো না, অর্থাৎ খামার সারা বছর টিকে থাকবে না। এবং সেই পানি অবশ্যই পরিষ্কার হতে হবে, রোগ জীবাণু মুক্ত হতে হবে, আয়রন আর্সেনিক মুক্ত হতে হবে। তারপরে যে পানির ভৌত রাসায়নিক গুণাবলী এগুলি ঠিক থাকতে হবে, অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ জলজ চাষের উপযোগী থাকতে হবে। এরপরে যদি পানি শুকিয়েও যায় বছরের কোনো সময়, তাহলে সেচ ব্যবস্থারও ব্যবস্থা সেখানে রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট দেখো বলছে যে মাটির যথেষ্ট উপরে পানির স্তর থাকা, অর্থাৎ সেই জলজ খামারের যেখানে আমরা নির্ধারণ করব খামারটি, সেখানে যে পানির স্তর যেন মাটির যথেষ্ট উপরে থাকে, যেন সেটা গ্রীষ্মকালে শুকিয়ে না যায়, এমন স্থানে নির্ধারণ করতে হবে। তারপরের পয়েন্ট 5 নম্বর পয়েন্ট দেখো যে ইঁদুর, ভোঁদড় ও কাঁকড়ার উপদ্রব যেন না থাকে, কারণ এগুলি তো মাছ শিকারী, এরা মাছকে খেয়ে ফেলবে। যে পোনা, মাছের যে পোনা হবে, এই পোনাগুলিকে খেয়ে ফেলবে। এই কারণে ওই অঞ্চলটি এগুলির উপদ্রব মুক্ত হতে হবে। আর যদি এগুলি থাকেও তাহলে এগুলি নিয়ন্ত্রণের ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে, যেন খামারে কোনোভাবে প্রবেশ করতে না পারে। বন্যার প্রভাব মুক্ত থাকা, অর্থাৎ এমন অঞ্চল হতে হবে যেন বন্যা আসলে বন্যার পানিতে যেন প্লাবিত না হয়, এমন স্থান নির্ধারণ করতে হবে, এমন উঁচু স্থান নির্ধারণ করতে হবে। আর যদি বন্যার পানি এসে যায় তাহলে কিন্তু চারিদিকে বাঁধ তৈরি করার ব্যবস্থা করতে হবে, বাঁধ তৈরি করতে হবে। বাঁধও যদি প্লাবিত হয় সেক্ষেত্রে অন্তত নেট দিয়ে ঘেরের ব্যবস্থা রাখতে হবে। তবে সবচেয়ে ভালো হয় এমন উঁচু জায়গা নির্ধারণ করা যেখানে বন্যার পানি পৌঁছাবে না। 7 নম্বর পয়েন্ট বলছে যাতায়াতের সুব্যবস্থা ও সম্ভব হলে বৈদ্যুতিক সংযোগ থাকা, অর্থাৎ আমরা এমন জায়গায় খামারের অবস্থান নির্ধারণ করব সেখানে যেন সহজে আসা যাওয়া করা যায়, যাতায়াত ব্যবস্থা অর্থাৎ ট্রাক, গাড়ি এগুলি যেন সহজে চলাচল করতে পারে। কারণ আমাদের যে মাছের পোনা, রেণু বা অন্যান্য যেসব প্রয়োজনীয় উপাদান প্রয়োজন হবে এগুলি কিন্তু আনা নেওয়া করতে হবে, যেন দ্রুত আনা নেওয়া করা যায় এমন যাতায়াতের সুব্যবস্থা যেন ওই জায়গাটিতে থাকে। আর সম্ভব হলে সেখানে যেন বৈদ্যুতিক সংযোগ থাকে, অর্থাৎ সবসময় যেন আলোর সুব্যবস্থা থাকে, এমন জায়গা হলে আরো ভালো। তারপরে 8 নম্বর পয়েন্ট বলছে মৎস্য বীজের সহজ প্রাপ্যতা। মৎস্য বীজের সহজ প্রাপ্যতা বলতে বলছে মাছের ডিম বা রেণু পোনা বা ডিম পোনা যেটা বলা হচ্ছে, এইগুলি যেন সহজে যেন পাওয়া যায়। কারণ আমরা যে প্রজাতিটি চাষ করব যদি তার বীজ, ডিমই না পাওয়া যায়, পোনাই না পাওয়া যায়, তাহলে তো আমরা সময় মতো সেটা
এই যে পানিতে সেটা ছাড়তে পারবো না, অর্থাৎ চাষটা কিন্তু আমরা শুরু করতে পারবো না। তো সুতরাং এই মৎস্য বীজের সহজ প্রাপ্যতা আছে এমন প্রজাতি কিন্তু আমরা নির্ধারণ করব জলজ চাষের ক্ষেত্রে। তারপরে মৎস্য খামারের নিরাপত্তা ব্যবস্থা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিরাপত্তা ব্যবস্থা, কারণ অনেক শিকারী প্রাণী আছে বা অবাঞ্ছিত লোক কিন্তু খামারে প্রবেশ করে খামারের ক্ষতি সাধন করতে পারে। তো এই কারণে আমাদের এমন খামার, এমন স্থান নির্ধারণ করতে হবে যেখানে এই শিকারী প্রাণী বা অবাঞ্ছিত লোকজন প্রবেশ করতে না পারে। এবং সেখানে অবশ্যই সার্বক্ষণিক নিরাপত্তার জন্য এই নিরাপত্তা প্রহরী নিয়োগ করতে হবে। ১০ নম্বর হচ্ছে উৎপন্ন মাছের উপযুক্ত বাজারজাতকরণের সুব্যবস্থা। আমরা খামারে মাছ চাষ করে মাছ অনেক বড় হলো। তো বড় হওয়ার পর এবার হচ্ছে যদি বাজারজাতকরণ করতে না পারি, অর্থাৎ যদি লাভ না হয়, তাহলে তো এই চাষে মানুষ কিন্তু আর আকৃষ্ট হবে না। তো যে উৎপন্ন মাছ হবে এগুলির উপযুক্ত বাজারজাতকরণের সুব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রেও সেই বলবো যে যাতায়াত ব্যবস্থা ভালো হতে হবে। তারপরে হচ্ছে যে এই মাছের উপযুক্ত দাম পেতে হবে। যদি দাম না পায় তাহলে মানুষ কিন্তু আর চাষ করবে না। তাহলে উপযুক্ত বাজার মূল্য পেতে হবে তাকে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকতে হবে। তো এইগুলি যদি সব নিশ্চিত করা যায় তাহলেই কিন্তু এই যে জলজ চাষ, অর্থাৎ যে প্রজাতিটি আমরা চাষ করছি সেটা কিন্তু সফল হবে। তো এই বিষয়গুলি আমাদের এই যে ১০ টি পয়েন্ট বললাম, এই ১০ টি পয়েন্ট মাথায় রেখেই কিন্তু আমাদের জলজ চাষ করতে হবে। এটাই হচ্ছে জলজ চাষের কৌশল। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখো যে এই যে এই পয়েন্টের উপরে, অর্থাৎ অ্যাকুয়াকালচার তথা জলজ চাষের গুরুত্ব, তারপরে জলজ চাষের প্রকারভেদ এবং জলজ চাষের যে কৌশল, এই ৩টা পয়েন্ট নিয়ে আমরা এই ২টি ক্লাসে আলোচনা করলাম। তো আমরা প্রথম ক্লাসে মূলত জলজ চাষ কি, তারপরে জলজ চাষের প্রকারভেদ, জলজ চাষের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং বাকি অংশটুকু আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। তো তোমরা আশা করি এগুলি ভালো করে পড়বে এবং আত্মস্থ করবে। তো সবাইকে এই আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।